আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আজ আমি নূর কাজী আলমিয়া মহিলা অনলাইন মাদ্রাসার পক্ষে অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। উপস্থাপনায় আমি সেলিমা খাতুন, সহকারী শিক্ষক, নূর কাজী আলমিয়া মহিলা মাদ্রাসা, ফটিকছড়ি, চট্টগ্রাম। অষ্টম শ্রেণী, বাংলা প্রথম পত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, বই খাতা কলম নিয়ে লাইভ ক্লাসের সামনে হাজির হয়ে লাইভ ক্লাসটি দেখো এবং তোমাদের সহপাঠীদের দেখার সুযোগ করে দিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ঋগ্বেদ সংহিতা প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় কোন মন্ত্রগুলোতে? ঋগ্বেদের মন্ত্রগুলোতে। তারপরে দেখো যে একসময় সাধারণ মানুষের কাছে কোন ভাষা দুর্বোধ্য হয়ে ওঠে? প্রাচীনকালে একসময় সাধারণ মানুষের কাছে কোন ভাষা দুর্বোধ্য হয়ে ওঠে? বেদের ভাষা বা বৈদিক ভাষা। তারপরে দেখো যে নানা নিয়ম বিধিবদ্ধ করে ব্যাকরণবিদরা যে মানসম্পন্ন ভাষা তৈরি করেন তার নাম কি? তার নাম হচ্ছে সংস্কৃত, অর্থাৎ বিধিবদ্ধ পরিশীলিত শুদ্ধ ভাষা। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলা ভাষার জন্মকথা, তৃতীয় অংশ। লিখেছেন হুমায়ুন আজাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পাঠে তোমরা যা যা শিখবে তা হলো: এক, নির্বাচিত অংশটুকু অর্থাৎ যিশু জন্মের আগেই বাংলা ভাষা শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে। দুই, নতুন শব্দগুলো প্রয়োগ করে অনুচ্ছেদ গঠন করতে পারবে। তিন, ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তরের সময়কাল বর্ণনা করতে পারবে। চার, বাংলা ভাষার উদ্ভব সম্পর্কিত বিভিন্ন সময়কাল সম্পর্কিত বিভিন্ন মতামত ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আদর্শ পাঠ। আদর্শ পাঠ হচ্ছে যিশুর জন্মের আগেই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষা তিনটি স্তর। প্রথম স্তরটির নাম বৈদিক বা বৈদিক সংস্কৃত, খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ এ ভাষা কাল। তারপর পাওয়া যায় সংস্কৃত, খ্রিস্টপূর্ব 800 অব্দের দিকে এটি সম্ভবত বিধিবদ্ধ হতে থাকে এবং খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতে এটি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। মোটামুটি ভাবে খ্রিস্টপূর্ব 450 অব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ভাষাগুলো কথা ও লিখিত ভাষারূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত থাকে। এই প্রাকৃত ভাষাগুলো শেষ স্তরের নাম অপভ্রংশ, অর্থাৎ যা খুব বিকৃত হয়ে গেছে। বিভিন্ন অপভ্রংশ থেকে উৎপন্ন হয়েছে নানান আধুনিক ভারতীয় আর্য ভাষা, বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি প্রভৃতি ভাষা। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা আর আসামি ও উড়িষ্যা ভাষা। তাই বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আসামি ও উড়িষ্যা। আর কয়েকটি ভাষার ঘনিষ্ঠ
আত্মীয়তা রয়েছে বাংলার সঙ্গে, কেননা সেগুলো জন্ম ছিল মাগধী অপভ্রংশের অন্য দুটি শাখা থেকে। এই ভাষাগুলো হচ্ছে মৈথিলি, মাগধী, ভোজপুরিয়া। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে অবশ্যই একটু ভিন্ন মত পোষণ করেন। তিনি একটি প্রাকৃত ভাষা বলেন গৌড়ী প্রাকৃত। তিনি মনে করেন গৌড়ী প্রাকৃতে পরিণত অবস্থায় গৌড়ী অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটে বাংলা ভাষা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তখন আমি আদর্শ পাঠ পড়লাম। এখন তোমরা সবাই নিজের নিজে এই পাঠটি পড়ে নিবে। সরব পাঠ। এসো আজকে পাঠের নতুন শব্দসমূহ শিখে নিই। যিশু। যিশু শব্দের অর্থ খ্রিস্ট ধর্মের প্রবর্তক। পাণিনি শব্দের অর্থ ব্যাকরণবিদ। উৎপত্তি শব্দের অর্থ সূচনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের একটি একক কাজ দিব। একক কাজটি হলো যিশু, পাণিনি, উৎপত্তি। উপরে ছবি ভালোভাবে দেখে শব্দসমূহ দিয়ে 3টি বাক্যের একটি অনুচ্ছেদ লিখো। নিশ্চয় তোমাদের লেখা হয়েছে। তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখবো আমরা ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষা খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ পর্যন্ত। এ সময় হচ্ছে কি প্রাচীন ভারতীয় আর্য ভাষা সময়কাল। তারপরে দেখো যে মধ্য ভারতীয় আর্য ভাষা খ্রিস্টপূর্ব 450 অব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে দেখো আধুনিক ভারতীয় আর্য ভাষা 1000 খ্রিস্টের পর থেকে অপভ্রংশ বাংলা, হিন্দি, মারাঠি, পাঞ্জাবি ভাষা এভাবে ধীরে ধীরে কি হয়েছে, উৎপত্তি হয়েছে। তারপরে দেখো যে বৈদিক বা সংস্কৃত ভাষা সময়কাল। তারপরে দেখো যে সংস্কৃত বা প্রাকৃত অপভ্রংশ। এগুলো হচ্ছে কি ভাষা ভাষা সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের জোড়াই কাজ দেব। সেই জোড়াই কাজটি হলো ভারতীয় আর্য ভাষা যে 3টি স্তর রয়েছে তাদের সময়কাল লিখো। নিশ্চয় তোমরা পারবে। তারপরে দেখো যে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। এখানে আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি। উপরের চিত্র থেকে ইন্দো ভারতীয় ইউরোপীয় ভাষা পরিবার সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পাওয়া থেকে একটি 2 কোটি এভাবে কি হয়েছে, মানুষ তথা পৃথিবীর জনসংখ্যার প্রায় অর্ধেক অংশ ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারভুক্ত। দক্ষিণ এশিয়া, ইরান, আফগানিস্তান, ইউরোপ, উত্তর পূর্ব, উত্তর দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সহ পৃথিবীর এক বিশাল ভূভাগের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ এই ভাষায় পরিবারভুক্ত বিভিন্ন ভাষা কথা বলে। এখানে দেখছো যে তোমরা অনেকগুলো ভাষা দেখতে পাচ্ছ।
আর্মেনীয়, আলবেনীয়, গ্রিক, বাল্টা, স্লাভিক, কেন্টিক, রেমাসু, জার্মানিক, ইন্দো ইরানি। তারপরে এগুলোকে আবার বিভিন্ন অংশে ভাগ করে দেখানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখো যে ডক্টর সুনীতি কুমারের মতে ইন্দো ইউরোপীয় বা ভারত ইউরোপীয় কেন্টুম শাখা, হ্যাঁ, দুটি শাখা ভাগ হয়েছে, একটি হচ্ছে কেন্টুম শাখা আর একটি হচ্ছে শতম শাখা। আবার শতম শাখা আর্য, ভারতীয় ইবানি, আর্যকে আবার ইবানি, দর্দীয়, ভারতীয় আর্য, এই তিন ভাগে ভাগ করা হয়েছে। আবার দেখো যে শাখা আরো আছে, প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য। তারপরে দেখো যে নব্য ভারতীয় আর্য। প্রাচীন ভারতীয় আর্য খ্রিস্টপূর্ব 1200 থেকে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ। তারপরে মধ্য ভারতীয় আর্য হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে খ্রিস্টপূর্ব 10ম। তারপরে হচ্ছে যে নব্য ভারতীয় আর্য খ্রিস্টপূর্ব 10ম শতিকা থেকে বর্তমানে যে ভাষা প্রচলিত। তারপরে দেখো যে আদি প্রাকৃত খ্রিস্টপূর্ব 6ষ্ঠ হতে খ্রিস্টপূর্ব 1ম শতাধিকা। তারপরে দেখো যে মধ্য প্রাকৃত খ্রিস্টপূর্ব 1ম থেকে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতিকা। অন্ত প্রাকৃত বা অপভ্রংশ 6ষ্ঠ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে খ্রিস্টপূর্ব 10ম কালুই। মাগধী অপভ্রংশ হচ্ছে বঙ্গলা, মৈথিলি, মগহী, উড়িয়া, অসমীয়া ভাষা, এগুলো পরিবর্তিত হয়ে এটি হচ্ছে কি কার মতামত? ডক্টর সুনীতি কুমারের মতামত। এবার দেখো যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ইন্দো ইউরোপীয় বা ভারতীয় ইউরোপীয় শাখা হচ্ছে কেন্টুক শাখা, শতম শাখা। আর্য ভারতীয় ইবানীয়, দর্দীয়, ভারতীয় আর্য, প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য, নব্য ভারতীয় আর্য। খ্রিস্টপূর্ব প্রাচীন ভারতীয় আর্য হচ্ছে খ্রিস্টপূর্ব 1200 খ্রিস্টাব্দ থেকে 6ষ্ঠ। মধ্য ভারতীয় আর্য হচ্ছে পূর্ব খ্রিস্ট 6ষ্ঠ হতে খ্রিস্টপূর্ব 10ম। তারপর নব্য ভারতীয় হচ্ছে খ্রিস্টপূর্ব 10ম শতাধিকা থেকে বর্তমান। আদি প্রাকৃত খ্রিস্টপূর্ব 6ষ্ঠ হতে খ্রিস্ট 1ম শতিকা। নব্য প্রাকৃত খ্রিস্ট 1ম থেকে খ্রিস্ট 6ষ্ঠ শতিকা। অন্ত প্রাকৃত বা অপভ্রংশ খ্রিস্ট 6ষ্ঠ থেকে খ্রিস্ট 10ম শতিকালে। তারপরে মাগধী অপভ্রংশ হচ্ছে পূর্ব হচ্ছে গৌড়ী অপভ্রংশ, উড়িষ্যা, বঙ্গ, অসমিয়া। তারপরে হচ্ছে বাংলা, তারপরে হচ্ছে কি অসমিয়া। তারপরে এখানে দেখো যে পশ্চিম মৈথিলি, মাগধী। এটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মত অনুসারে এই ভাষার উৎপত্তি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের একটি দলীয় কাজ দিব, সেই দলীয় কাজটি তোমরা খাতায় লিখে নাও। দলীয় কাজটি হলো বাংলা ভাষার উদ্ভবের ব্যাপারে ডক্টর সুনীতি কুমার এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতবাদের মধ্যে 3টি পার্থক্য দেখাও। নিশ্চয় তোমাদের লেখা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি বাংলা ভাষার জন্মকথা 3য় অংশ অর্থাৎ শেষ অংশ
নিয়ে আলোচনা করলাম। এখন তোমাদের এই অংশ থেকে কতটুকু তোমরা মনে রাখতে পেরেছো তার উপর আমি ছোট ছোট প্রশ্নের মাধ্যমে তোমাদের মূল্যায়ন করব। মূল্যায়ন: ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? নিশ্চয় তোমরা পারবে। বৈদিক ভাষার সময়কাল উল্লেখ কর। নিশ্চয়ই পারবে। প্রাকৃত ভাষার শেষ স্তরের নাম কি? নিশ্চয়ই পারবে। আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলো কি কি? নিশ্চয়ই পারবে। তারপরে দেখো যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কোন ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে? নিশ্চয়ই পারবে। তারপরে দেখো যে আরো কিছু মূল্যায়ন। পাণিনি সম্পর্কে বলা হয়: 1. তিনি বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। 2. সংস্কৃত ভাষা তার হাতেই চূড়ান্তভাবে লিপিবদ্ধ হয়। 3. তিনি ব্যাকরণবিদ হিসেবে খ্যাতি অর্জন করেন। নিচে কোনটি সঠিক বলো তো শিক্ষার্থীরা? ক। চেষ্টা করো। খ। চেষ্টা করো। গ। চেষ্টা করো। ঘ। উত্তর সঠিক হয়েছে। উত্তর হবে ঘ 1, 2 ও 3। তারপরে দেখো শিক্ষার্থীরা, ভারতীয় আর্য ভাষা হলো: 1. পবিত্র ভাষা। 2. কথ্য ভাষা। 3. লেখ্য ভাষা। নিচের কোনটি সঠিক বলো তো শিক্ষার্থীরা? দেখি আমরা মিলিয়ে নিই। তোমরা সবাই তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নাও। এখানে দেখো যে ক তো সঠিক হয়েছে কিনা দেখি আমরা চেষ্টা করি। চেষ্টা ক করো। হয়নি। খ চেষ্টা করো। হয়নি। গ। আবার চেষ্টা করো। উত্তর সঠিক হয়েছে। উত্তর হবে ঘ 2 ও 3। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের একটি বাড়ির কাজ দিব। সে বাড়ির কাজটি হলো: বর্তমানে প্রচলিত বাংলা ভাষা বিবর্তিত হয়ে নতুন ভাষা জন্মের সম্ভাবনা আছে কি? ব্যাখ্যা কর। এই বাড়ির কাজটি তোমরা খাতায় লিখে অনুশীলন করবে এবং যখন তোমাদের প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা স্ব বিষয় শিক্ষককে এই বাড়ির কাজটি দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমার সাথে মনোযোগ সহকারে পাঠটি দেখার জন্য এবং শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন পাঠ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, ঘরে থেকো এবং নিরাপদে থাকো। সকল শিক্ষার্থীকে ধন্যবাদ।